আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চিন্তা। তো আমি নিজে ভাবছি নাকি আমাকে ভাবানো হচ্ছে, ও আমি নিজে দেখছি নাকি এটা ভ্রম, বা আমার চিন্তা যেটা আমি মনে করছি সেটা কার অংশ, অথবা আমার থেকে আমার যদি সন্তান হয় তাহলে সেটি কি মন ভাগ হয়ে গেল। তাই দেখছি নাকি শিরদাঁড়ার রোগ, মানে এটা একটা ডিজিজ, পেইনলেস ডিজিজ, বা সুখকর ডিজিজ, রোগ। চিন্তা যেটাকে আমরা চৈতন্য মনে করছি সেটা ঠিক কত দূর পর্যন্ত চিন্তা, কত দূর চৈতন্য, তার লিমিট কত দূর, কোন জায়গাতে সেখানে স্মৃতিতে পরিণত হচ্ছে। একটা গ্রামোফোনে শব্দ যখন রেকর্ড হচ্ছে ব্যাটারি ছাড়া, ইলেকট্রিক ছাড়া, দম দিয়ে গান চলছে। বর্তমানে ইউটিউব ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গ্লাস দিয়ে, ড্রিল মেশিন দিয়ে সাহায্যে মেকানিক্যাল সাউন্ড রেকর্ডার বানানো হচ্ছে, বাচ্চারা বানাচ্ছে। তো একটা বেসিক কনসেপ্ট আমরা পাই যে শব্দকে কিভাবে রেকর্ড করা হয়। ঘর্ষণের সাহায্যে তৈরি করে, কাঠ তৈরি করে গ্লাসের মধ্যে প্যাঁচের মতো করে ঘুরছে, আর এদিকে আওয়াজ বেরোচ্ছে এক সাইডে, অন্য সাইডে মাইক সাহায্যে ওই ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ারের মতো যে মাইক যেটা থাকে চোঙের মতো বানিয়ে সেখানে বিবর্ধিত আকারে একটা কাছাকাছি সাউন্ড একটা শোনা যাচ্ছে, কোনো ব্যাটারি ছাড়াই, কোনো কারেন্ট ছাড়াই। ড্রিল মেশিন যেটা ঘুরছে সেটা তো একটা মেকানিক্যাল এনার্জি, সেখানে এনার্জির সাথে তো কোনো রিলেশন নেই রেকর্ডে। কিন্তু যেখানে এটা দিয়েছে একটা খুব ভালো উদাহরণ যে শব্দটা রেকর্ড কি করে হচ্ছে আমাদের মাথায় বা কম্পিউটারের চিপে, যে আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যেটুকু জানতে পারছি যে আমি জার্নাল সোর্স নিয়ে আর কথা বলছি না, কারণ এগুলো আগে বলেছি, এগুলো আগের তো মনে আছে কিনা জানি না। তো আমরা যেটা দেখছি যে অ্যাক্সন, ডেনড্রন, নিউরন, এগুলো যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমার একান্ত নিজের চিন্তা। যাই হোক, আমি আমার নিজের চিন্তা বলছি, এটা আমার ধারণা। কারোর সঙ্গে এখানে কি বলছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এইগুলো কিন্তু কোনো বিশেষ কিছু পার্টিকেল নয়, এগুলো একটা ক্রিস্টাল, এগুলো একটা স্ট্রাকচার। অ্যাক্সন, ডেনড্রন, এগুলো একটা ব্রেনের মধ্যে কার্বনের মতো যে ছাপ পড়ে, যে শর্ট সার্কিট হলে আমরা দেখি না, আমরা দেখি যে স্পট পড়ে যায়, বা হোল্ডিং এ যখন ঝালাই করে তখন সাইডে কিছু স্পট পড়ে যায়, অথবা ধুলো যখন বসে, একটা ধুলোর একটা নির্দিষ্ট যাওয়ার রাস্তায় একটা বিদ্যুতের তরঙ্গের মতো ধুলো জমাট বেঁধে যায়। ঠিক সেরকম ভাবেই আমাদের সেন্সের, আমাদের চোখের থেকে ধরছি আমি, শুধু চোখ একটা দিয়ে বিচার করলে বাকিগুলো চোখ, কান, নাক বেরিয়ে যাবে। তো চোখ দিয়ে যখন যাচ্ছে তখন ব্রেনের উপরের ত্বকে
হিট করছে সেই কারেন্ট গিয়ে সেখানে মেমোরি ক্রিয়েট করছে, যার কারণে প্র্যাকটিস যত প্র্যাকটিস করে তত পারফেকশন বেশি হয়। প্র্যাকটিস মেক পারফেকশন এই কথাগুলো বলা হয়। তো সেই কারণে আমাদের 5টা ইন্দ্রিয়র যে বা আমাদের আমাদের যে পেশির মধ্যে যে যাই হোক, 5টা ইন্দ্রিয়ের মধ্যে যেগুলো আমরা সেন্স করছি ঠিক সেইভাবেই তৈরি হচ্ছে। তা আমাদের চেতনাটা কি হচ্ছে? চেতনা হচ্ছে আমরা যেটা দেখছি, ঠিক দেখার মুহূর্তে মানে আমাদের এই জায়গাতে আমাদের যেখানে বলা হচ্ছে বিজ্ঞানের বা বিভিন্ন আধ্যাত্মিক যে বিষয়গুলিতে, স্পিরিচুয়াল বা ডিভোশনাল থিওরিতে, মতবাদে এবং বিজ্ঞানে যে বলা হচ্ছে যে আমাদের ফ্রন্টাল লোবে আমাদের চৈতন্য বা চেতনা বা কনসাসনেস থাকে। তো সেইটাই ধীরে ধীরে মেমোরিতে কনভার্ট হচ্ছে। তো মেকানিজমটা চিপের ক্ষেত্রেও কনসেপ্টটা একই, কিন্তু আমাদের এটা কেমিক্যালের মাধ্যমে হচ্ছে, আর ওটা হচ্ছে মানে আমাদের ইলেকট্রিক্যাল হচ্ছে ইলেকট্রিক আর কেমিক্যাল। তো এইভাবেই আমাদের মেমোরিগুলো রেকর্ড হচ্ছে। আমাদের মেমোরি আউটপুট ঠিক আমাদের যে কেমিক্যালের যে রিয়াকশনের মাধ্যমে সিগন্যাল আসছে। তো আমাদের কোষের শক্তিধর মাইটোকন্ড্রিয়া থেকে আমরা এনার্জি পাচ্ছি খাবারের মাধ্যমে, যে দহন হচ্ছে খাবারের, বা আমাদের যে বাইরের থেকে হিট যেটা আমরা কনজিউম করছি সূর্যের আলোর মাধ্যমে বা গরম জলের মাধ্যমে, গরম খাবার বা সূর্যের এইসবের মাধ্যমে, সেখান থেকে হিটের মাধ্যমে দহন ঘটছে খাবারে। রক্তের মধ্যে একটা স্লোলি একটা বার্নিং প্রসেস চলছে। সেখানে যে এনার্জি প্রোডাকশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামক যে সেল বা ক্রিস্টাল, যাই বলি, সাধারণত সেল বলেই আমরা চিনি। অ্যাকচুয়ালি আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা ক্রিস্টাল আকারে সবগুলি রয়েছে। প্রত্যেকটি ফিজিক্যাল অবজেক্ট যেগুলি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা কোনো ক্রিস্টাল নয়, কিন্তু আমরা ক্রিস্টালের সঙ্গে একে মেলাতে পারি থটস বা চিন্তার মাধ্যমে। কিন্তু আবার একটা যেটা আমরা ছবিতে দেখে থাকি, যে বরফের যে ক্রিস্টাল বা জল যেভাবে বরফে কনভার্ট হচ্ছে, তার যে একটা ক্রিস্টালের ফর্ম হচ্ছে, অথবা চিনির যে ক্রিস্টাল যেগুলো হচ্ছে, যে চৌকো দানা হয়ে যাচ্ছে বিভিন্ন আকারে বিভিন্ন শেপের, এই ক্রিস্টালগুলি একটি এক্সাম্পল হিসেবে। আর এই ক্রিস্টালের মতোই হচ্ছে প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি জীব যে এক একটি ক্রিস্টাল। তো জীবনে যদি কখনো ইউজলেস মনে হয় নিজেকে, কখনোই ভেঙে পড়া উচিত নয়, কখনোই ভেঙে পড়বে না। কারণ আলহামদুলিল্লাহ বলে একটা ইসলাম ধর্মের শব্দ আছে, যার অর্থ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এছাড়া তার অর্থ হলো যা হচ্ছে সেটা তো হচ্ছেই, এবং এর চেয়েও খারাপ কিছু হতে পারে। অর্থাৎ এক কথায় আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো এর চেয়েও খারাপ কিছু হতে পারে।
তো কোথা থেকে শুনেছি কতটা ঠিক কতটা বেঠিক আমি জানি না। তো একটা জাস্ট মত, কত মত আছে, কত নানাবিধ মত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, যত মত তত পথ। তো সেই আলহামদুলিল্লাহ মতোই আমাদের জীবনটা। এতে খারাপের কোনো শেষ নেই, ভালোর সীমা আছে, কিন্তু খারাপের কোনো সীমা আমরা অনুভব করতে পারি না। আমরা মানে ভয় বেশি পাই। অ্যাকচুয়ালি পরিস্থিতি যেমনই হোক, পরিস্থিতি আসার যে ভয়, সেই ভয়ে আমরা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, এবং এই ভয়টি সবচেয়ে ক্ষতিকারক। আমাদের চিন্তায় ক্ষতি করে, আমাদের ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা, পারফরমেন্স, পড়াশোনা, কাজকর্ম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিসিশন মেকিং, থট প্রসেস, সমস্ত কিছুতে এর একটা বেশ ভালো ইম্প্যাক্ট আছে, ভালো প্রভাব এর আছে। ভুল আমরা করি অজ্ঞতার কারণে, অসাবধানতার কারণে, জানার পরেও ভুলে যাওয়ার কারণে, সঠিক প্র্যাকটিস বা নিখুঁত পারফেকশন প্র্যাকটিস না থাকার কারণে, এবং নিখুঁত পারফেকশন প্র্যাকটিস না থাকার কারণে, এবং আমরা ভয় পেয়ে যাই। তো ভয় এটা একটা লং প্রসেস, মানে এইটা যদি আমাদের মানে ইমপ্রুভ করা সম্ভব, আবার প্র্যাকটিস না করলে এটা আবার এটা মানে প্র্যাকটিসের কিছু নেই, এটা যেমন চলছে চলতে দাও, মানে কিছু করার প্রয়োজন নেই। মানে অটোমেটিক মানে ব্যাপার হচ্ছে যে ভয় আমাদের পাওয়া চলবে না। মানে কেন চলবে না, কি মানে মেকানিজমটা কি, কার্য পদ্ধতিটা কি, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, কেন ভয় করা চলবে না, কি ভয় করলে আমরা মানে কেন মানে কি করে ভয় করলে আমি কেমন অবস্থায় কিভাবে নিজেকে কন্ট্রোল করব, এটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, একটা আর্থিক অবস্থার মধ্যে চলে আসছে। একজন মাস্টারের বেতন বা একজন সরকারি কর্মচারীর বেতন 1 লাখ, 1.5 লাখ, 50,000, 30,000, 20,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এবং আরো পরের দিকে আছে বিদেশে যারা চাকরি করে তাদের বেতন আছে। যাই হোক, তো আর পয়সাটাই হচ্ছে মেন, সব সমস্যার মেন। তো আমাদের পয়সা রোজগার করাটা অত্যন্ত একটা জরুরি কাজ। মানে কথাবার্তায় যে আমি বলছি, এতে তো বড় বড় যে মানে চিন্তা, মানে চিন্তার পরিধি বড়, মানে চিন্তার অবজেক্ট মানে আকার, মানে চিন্তার যে বাস্তবিক মানে বস্তু, মানে চিন্তাটার মানে ফিতে দিয়ে যদি মাপি, সেটা চিন্তার যে প্রসেস, মানে সেইটা পরিধি বড়, এবং কথাগুলো মানে বিস্তৃত, মানে এগুলো আমাদের মনে রাখা সম্ভব নয়, কিন্তু আমাদের বোঝা দরকার ব্যাপারটা। তো একবার বুঝে নিলে দ্বিতীয়বার হয়তো ভুল না, কিন্তু অল্প ধরিয়ে দিলে বাকিটা কানেক্টিং দ্য ডটস এর মতন নাকি, মানে ডট বাই ডট কানেক্ট হয়ে মাঝখানে কিছু ডট উড়ে গেল, মানে আমাদের ব্রেনে যে সেল যে আছে সেগুলো উড়ে গেল, কিন্তু আমাদের ধরিয়ে দিলে মোটামুটি ছন্দটা আমরা কনসেপ্টটা, ধারণাটা আমরা পেয়ে যাব। তো ধারণা কি, যেমন সলিউশন, প্রবলেমের যে কোনো প্রবলেমের সলিউশন। তো এইগুলো কিছু অ্যাক্টিভিটি আমাদের মেনটেন করলে, তো এগুলো যেমন কাজ রয়েছে, অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভিটি মানে কাজ, মেনটেন মানে যদি
কাজটাকে চালু রাখা বা চালু করা বা কাজটা করা, এইগুলো হচ্ছে মেনটেন, মানে অ্যাক্টিভিটি, মানে কাজকে মেনটেন করা। অ্যাক্টিভিটি কেমন, যেমন যোগাসন, মেডিটেশন। যোগাসন কেন করবো? যোগাসন করলে শরীর সুস্থ থাকবে। মেডিটেশন কেন করবো? মেডিটেশন করলে আমাদের নিজের মনের যে থট প্রসেসের পদ্ধতি, সেটা আমাদের জানা যায়। তো সেইটার জন্য আমরা মেডিটেশন করব। আমরা কি কি ভাবছি আসলে সারাদিন, হ্যাঁ, কি চিন্তা আসছে, যেটা আমি ভাবছি সেটা আদৌ আমি ভাবছি নাকি কোনো সাইড থেকে কেউ ফুসফুসে কোনো শব্দ থেকে ভাবছি, বা আমার চিন্তার সোর্স কি, যেটা চিন্তাটা ভাবছি সেটা একান্তই আমার নিজের চিন্তা, নাকি আশেপাশের কোনো আলোচনার চিন্তা আমি করছি। আসলে এইগুলো আবার, এই আলোচনার যে রিপিটেড কোনো থটস যদি আমরা, মানে একটার সঙ্গে একটা রিলেটেড, এবার আমি কি মানে ব্যাখ্যা করবো। তারপরে আমাদের একটা চিন্তা যে আমরা ভাবছি বা পড়ছি বা দেখছি বা জানছি, সেটা মিডিয়ার মাধ্যমে, তো সেটা আশেপাশে অন্য আরো 5 জন সেটা দেখছে। এরপরে আমি নিজের শিক্ষার স্বার্থে বা কোন প্রয়োজনের স্বার্থে সেটা দেখছি। তো শিক্ষাটা তো খুব ইম্পর্টেন্ট। তো এরপরে আসছি প্রসঙ্গ, জানার স্বার্থে আমরা সেইগুলোকে, তো শিক্ষাটা যদি বলি, ভুলে গেছি আমি কি বলছিলাম এতক্ষণ। তো সাবকনসিয়াস মনে পড়েছে। সাবকনসিয়াস মাইন্ডে যে আমরা দেখছি বা ভাবছি বা শুনছি, তো সেই চিন্তাটা রিপিটেড যদি আমরা করতে থাকি, তখন সেটা আমাদের থটসটা সাবকনসিয়াস মাইন্ডে ফ্রিকুয়েন্টলি, মানে যখন তখন রিপিট হতে থাকে। তাহলে এইটা কেন বলছি? কারণ এইটা আমাদের চিন্তার সঙ্গে আমাদের জড়িয়ে আছে। এটাও ঠিক নয়, মানে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হলো যে অনেকগুলো টপিকই বললাম, এবার কোন টপিকটা আমি, তো যদি তুমি বাচ্চা যদি হও, মানে আমি আমাকেই বলছি, মানে আমি যদি সবই ভুলে যাই, এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি আমি নিজের জন্য, তাহলে যদি আপনি দেখে থাকেন তাহলে ভালো, খুবই ভালো। এবং বিজ্ঞাপন যদি আসে সেগুলি মিউট করে দেখুন, পছন্দ না হলে। বিজ্ঞাপন আসছে মোটেও ভালো না ব্যাপারটা, তো এটা অ্যাকসেপ্টেবল নয়। তো আমরা যখনই দেখতে চাই তখন বিজ্ঞাপন ছাড়াই দেখতে চাই। তো বিজ্ঞাপনগুলো স্কিপ না করে মোটামুটি পুরোপুরি দেখবেন। বিরক্ত লাগলে মিউট করে দেবেন। এবং বিজ্ঞাপন এবং দেখতে দেখতে মাঝে মধ্যে বিরতির প্রয়োজন আছে। মানে আমি যে বলছি, আমার বলার ধরন, হয়তো বলার ধরনটা আমি জানি খুবই বিরক্তিকর, কারণ আমি নিজে শুনি, তো আমারও বিরক্ত লাগে খুব। কিন্তু আমি যে কথাগুলো বলছি তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো সেইটার জন্য আমি বিশেষ করে সংরক্ষণ করতে চাইছি। তো জীবনে চলতে চলতে অনেক রকম শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু আবার মানুষ হচ্ছে পরিস্থিতির দাস। মানে আমরা যতই ভাবি, যতই শিখি, যতই পড়ি, যতই বুঝি, যতই ব্যাখ্যা দিই,
পরিস্থিতি যখন আসবে কিন্তু আমরা সেই একই দশায় চলে যাই, এবং তখন প্রয়োজন একজন ভালো গাইডেন্সের বা একজন ভালো মানে একজন আমাদের ভালো গাইড, মানে ভালো একটা সুস্থ মস্তিষ্কের প্রয়োজন আসলে। মানে আমরা নিজেরা যদি মাথার ঠান্ডা রাখতে পারি সব অবস্থাতে, তাহলে আমরা নিজেরাই চিন্তা করতে পারি। আসলে আমরা যেটা জ্ঞান পাপী বলি, অনেকেই আমরা গ্রাম বাংলায় বলে থাকি যে জ্ঞান পাপী, প্রচুর জ্ঞান দেয় কিন্তু নিজে আসলে অষ্টরম, মানে কাজ করা, মানে নিজে কিছু পারে না কিন্তু বড় বড় জ্ঞান ঝাড়ে। এটা একটা প্রবাদ, একটা কথা আছে কি, তো এইটার কথাটা একটা দিক থেকে তো ঠিক, বাস্তবিক দিক থেকে কথাটা ঠিক, তবে এইখানে একটা সমস্যা আছে। সে যখন প্রবলেমে পড়ছে, যে জানে সে ভয়ে বা পরিস্থিতির চাপে পড়ে সে ভুলে যাচ্ছে তার সলিউশনটা কি, সে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে তার সলিউশন কিন্তু বার করতে পারে, কিন্তু সে সেগুলো ফিল করতে পারে না। এটা হচ্ছে একটা মেন একটা ব্যাপার, যেখানে জীবনের বিয়ের ক্ষেত্রে হোক, বা যে সময় পেরিয়ে যায় বিয়েতে, তো তখন মানুষ, আমরা মানে এগুলো তো একটা সাধারণ জৈবিক চাহিদা। বিয়ে, জঙ্গলে এত বড় পৃথিবী, এত বড় জঙ্গল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, স্থলের মধ্যে এত বড়, একটা মাছ থেকে শুরু করে একটা বাঘ, ভাল্লুক, ইন্দুর, চুচো, পিঁমড়ে, টিকটিকি, সমস্ত প্রাণী, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে প্রাণীর প্রজাতি আছে, তাদের কিন্তু কোনো লাইসেন্স কিছু লাগে না, কোনো কেউ নিয়ন্ত্রণ করতে করে না তাদের একটা সুশৃঙ্খল জীবন যাপন থাকে। একমাত্র মানুষের যে এটা বিয়েতে একটা বাধা, যে এত উন্নয়ন হলো কিন্তু আদতে যে আমাদের প্রাথমিক চাহিদা সেইটাই আমাদের পূরণ হলো কই। এত মানে কাজ, বেকারত্ব, এই বেকারত্বের যে সমস্যা, এটা পূরণ করতে হলে আমাদের কি করা দরকার? বেকারত্বের হলে আমাদের যে এগুলো তো হচ্ছে সবই, আমি যেটা বলছি সেটা জাস্ট কিছু আমার বক্তব্য। আমি যদি কিছু এতে কোনো অবদান রাখতে পারি, এটা অবশ্যই বিগড়ে যেতে পারে, অবশ্যই সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে, এর থেকে বেটারও হতে পারে, আমি জানি না। তবে আমি আমার অবশ্যই সকলের একটা মত রাখা আমি মনে করি, যেহেতু আমার কাউকে শোনাচ্ছি না, মানে আমি কেবল আমি ক্যামেরার সামনে একটা বস্তুর সামনে কথা বলছি। তো বেকারত্ব যে ব্যাপক হারে যে বেকার আমাদের দেশে রয়েছে, কোনো উপার্জন নাই, সারা পৃথিবী জুড়ে রয়েছে, আমাদের দেশে নয়, আমাদের রাজ্যে বা নয়, সারা পৃথিবী জুড়ে এত অসংখ্য বেকার, তাদের ব্যাপক কাজের চাহিদা। কেন চাহিদা? কারণ তারা উপার্জন, পয়সা রোজগার করতে চায়, টাকা রোজগার করতে চায়। যে এই যে সমাজ পরিচালনার যে কনসেপ্ট, একটা নতুন কিছু কনসেপ্ট যদি তৈরি হয় তাহলে সমাজটা আরো সুশৃঙ্খল হতে পারে। যেটা যদিও এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যে শৃঙ্খলা এসেছে, আগেকার দিনের রাজাদের আমলে এইভাবেই হতো। আজ থেকে আমরা 50 বছর আগেই যদি বলি, যখন প্রযুক্তি এত উন্নত ছিল না, ছাপাখানার আগে, আবিষ্কারের আগে, যন্ত্র বিপ্লবের আগে, তখনও মানুষ বেশি দিন বাঁচত না। 20, 30, 35 বছর পরেই মানুষ রোগ ধরে মারা যেত, খুব বেশি হলে 50, 60, তার বেশি নয়। কিন্তু বর্তমানে মানুষ তো এখন 100 পেরিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বলতে চাই যে জনসংখ্যার যে স্ফীতি, যে বিস্ফোরণ, তো এইটা একটা নিয়ন্ত্রণ করা। আর আমাদের যে একটা বিয়ে হলে কি সমাজে বিশৃঙ্খলার যে সৃষ্টি হচ্ছে, এইগুলো হয় না। এত মানুষের মধ্যে বিশৃঙ্খলা, এত হানাহানি, মারামারি, কাটাকাটি,
বিবাদ, ঝগড়া, সামাজিক বিশৃঙ্খলতা, সামাজিক অব্যবস্থা, এগুলো বিয়ে দিলে এগুলো হয় না। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা করে যে এই তাদের সমাজকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তারা এইসবের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ রাখতে চায়, সমাজের ক্ষমতা দখল, ক্ষমতার ভাগ রাখতে চায়। একটা জীবনকে কাজে লাগানো হয় আর প্রভাব বিস্তারের জন্য। এক এক জায়গার কালচার এক এক রকমের। কোথাও এটা লুকিয়ে চুরিয়ে হয়ে থাকে, হয়তো মিডিয়াতে সেটা প্রচার হতেই পারে না। কোথাও কোথাও মিডিয়ায় নাটক প্রচার হয় কোনো কোনো দেশে। মিডিয়াতে এই তো জাস্ট কিছুদিন আগে খবরে পড়ছিলাম যে কোনো এক দেশ আছে যেখানে পুরো মিডিয়াটাই নাকি সরকারের কন্ট্রোলে, মানে সেখানে রাজতন্ত্র চলছে। কোনো আফ্রিকার কোনো এক কান্ট্রি, সেখানে পুরো মিডিয়াই নাকি সরকার দখলে রেখেছে। পুরো ইন্টারনেট সরকার দখলে রেখেছে। মানুষ কি দেখবে কি দেখবে না, কি শুনবে কি শুনবে না, কি জানবে কি জানবে না, পুরোটাই কন্ট্রোল করছে সেই দেশের রাজ সরকার, সেই দেশের রাজার সরকার। তো আমাদের যে রাজ সরকার রয়েছে গণতন্ত্র, তো আমাদের গণতন্ত্রের হলো আমাদের ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে অনেক মিল রয়েছে। ব্রিটিশ রাজতন্ত্রে যেটা আমাদের পার্লামেন্ট বা ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, আমাদের এই দেশেও সেই একই জিনিস, কিন্তু আমাদের নামে আমাদের হচ্ছে গণতন্ত্র, প্রজাতান্ত্রিক দেশ, আর ব্রিটিশে হচ্ছে রাজতন্ত্র বর্তমানে তাই। কিন্তু মোরাললেস ওভারঅল সেম। এই তো হলো শাসন ব্যবস্থার মানে ব্যাপারে আমার মনোভাব, যা বলবেন। আমার মনোভাব তো সৃষ্টি করা যায়। আমি যে বলছি, আমার বলার সাহস কতটা, আমি কতটা বলতে পারি, হ্যাঁ, কণ্ঠরোধ জনগণ কতটুকু, মানে জনগণের কণ্ঠরোধ করে। গণতান্ত্রিক দেশ, যার ক্ষমতা, যে সেট অফ জনগণ, এখানে জনগণ মানে শব্দ একটা, কিন্তু জনগণের গ্রুপ অনেক একাধিক আছে। তাদের মতের বিরোধ আছে, তাদের ভাবাবেগ আছে। ভাবাবেগে যদি আঘাত লাগে তো তারা তো কণ্ঠরোধ করবেই যদি ক্ষমতা থাকে। তো যার ক্ষমতা আছে তো মাতসন্নের মতো। তো সেভাবেই সব দেশেই, আমাদের পৃথিবীর সব দেশেই এইভাবেই শাসন চলে আসছে। তো এই যে আমাদের বেকারত্বের সমস্যা, তা পুরোপুরি তো নির্মূল করা সম্ভব নয়। আমাদের সময়ে সময়ে কালে কালে একটা এর সংস্করণ চলে এসেছে। মানুষ সে জন্ম, জীবন শৃঙ্খলা, জীবনচক্র, এগুলি ধরন যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে পরিবর্তন হয়ে এসেছে। অতীতে আমরা দেখেছি ডাকাতি হতো, সেখানে চুরি, ডাকাতি, অশিক্ষা, অনাহার, অজ্ঞতা, ভয়, দুর্বলের উপর সবলের অত্যাচার আরো ব্যাপক হারে ছিল। কিন্তু এখানে কোনো সেরকম মিডিয়া তো ছিল না,
আর নিজের মিডিয়ার কল্যাণে আমরা ঠিক ভুল অনেক কিছু জানতে পারছি। তো প্রযুক্তির মাধ্যমে বেকারত্ব দূর করা, কিছু বেকারত্ব দূর করা তো যায় না, বেকারত্বের হ্রাসকে উন্নয়ন করা সম্ভব সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে। তো এক কথায় আমরা ফোনের যে সেটিংসের যদি সঙ্গে সমাজকে তুলনা করি, সিস্টেম আপডেট, রেগুলার বাগ ফিক্স, তো এগুলোর সঙ্গে আইন নীতি পরায়ণের কিছুটা আমরা মিল, তখন নিজেরাই আমরা বলতে পারি যে কিভাবে আমরা কাজ করছি। আমরা কিভাবে বেকারত্ব দূর করতে গেলে প্রথমেই আমাদের যেটি প্রয়োজন সেটি হলো আমাদের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করা। প্রাথমিক চাহিদাগুলি পূরণ করতে গেলে আমাদের জানতে হবে যে প্রাথমিক চাহিদাগুলি কি এবং তার রেঞ্জ কত দূর, এবং এই রেঞ্জগুলো কমপ্লিট করতে গেলে আমরা এবং বাধা কোথায়, এবং বাধাগুলি যদি আমরা ডিটেক্ট করতে পারি, চিনতে পারি, তাহলে শনাক্ত করতে পারি এবং লিপিবদ্ধ করতে পারি এবং এর পিছনে কাজ করতে পারি, তাহলে আমরা একটা পরিকাঠামো তৈরি করতে পারবো বেকারত্ব হ্রাসের।